সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ সহ হবে দ্বিপক্ষীয় বৈঠক। যুক্তরাষ্ট্রে $2 লাখ লবিস্ট নিয়োগ জয়ের। মার্কিন বিচার বিভাগে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরবে স্ট্রাইক গ্লোবাল। সড়কে আবারও ঝরল প্রাণ। টাঙ্গাইলের কালীহাতিতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত, আহত অন্তত 10। ওরিয়ন গ্রুপের সীমাহীন অনিয়ম দুর্নীতি। মতিঝিলের সিটি সেন্টার নির্মাণে লিড কোম্পানির সঙ্গে চরম জালিয়াতি। এবং নিয়োগ ও পদোন্নতি নিয়ে ক্যাডার অ্যাডহক অ্যান্ড ক্যাডার কর্মকর্তাদের দ্বন্দ্ব চরমে। স্বাস্থ্য খাতে ভেঙে পড়ার শঙ্কা। অস্থায়ী ভিত্তিক যে স্থায়ীকরণটা ছিল সেটাই নিয়ম মেনে হয় নাই, সেজন্য তাদের এই এনক্যাডারমেন্ট ভুক্তটা অবৈধ। দলীয়করণের যে বিষ বৃক্ষটা আমাদের উপরে ফেলতে হবে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে পুরো সংবাদ। সংক্ষিপ্ত সফরে আজ দুপুরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 3 ঘণ্টার সফরে রাষ্ট্রপতি সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী 58 সদস্যের সফর সঙ্গীর মধ্যে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী, পরিবহন উপমন্ত্রী, ধর্ম বিষয়ক উপমন্ত্রী, 2 জন সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা। সফরে 2 দেশের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, শ্রমশক্তি নিয়ে আলোচনা হতে পারে। সন্ধ্যায় ঢাকা ছাড়ার কথা রয়েছে আনোয়ার ইব্রাহিমের। $2 লাখ বিনিময়ে যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এ বিষয়ে স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে চুক্তি সই করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ। চুক্তিটির মেয়াদ ধরা হয়েছে 6 মাস। লবিস্ট প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে। 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। পলাতক রয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী অনেক নেতা। এছাড়া অনেকে গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করলেন শেখ হাসিনা পুত্র জয়। বিনিময়ে জয়কে খরচ করতে হবে $2 লাখ। গেল 12 সেপ্টেম্বর চুক্তিটি হয়। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে রাজনৈতিক দলগুলিকে অবহিত করা এবং তাদের মতামত নিতে সংলাপ শুরু হচ্ছে শনিবার। প্রথম দিন দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেবে বিএনপি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শামীমা আক্তারের প্রতিবেদন। তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বসে উপদেষ্টা পরিষদের সভা। বৈঠকে সংশোধিত পানি সরবরাহ ও পয় নিষ্কাশন অধ্যাদেশ, রফতানি নীতি 2024-27 অনুমোদন দেয়া হয়। এছাড়া মালদ্বীপ ও কাতারে সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে চুক্তি অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আমাদের সাথে 2টো এক্সট্রাডিশন ট্রিটি হওয়ার কথা, একটা হচ্ছে মালদ্বীপের সাথে এবং কাতারের সাথে। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান 2024 থেকে 27 অর্থ বছরে $110 বিলিয়ন রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 2027 সালে এটার গোল হচ্ছে যে $110 বিলিয়ন আমরা এক্সপোর্ট করতে চাই। প্রেস সচিব আরও জানান রাজনৈতিক দলের সঙ্গে 3য় ধাপে সংলাপ শুরু হচ্ছে শনিবার। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, এটুকু আমি বলতে পারি। এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে। এ সময় একটি দৈনিকে জনপ্রশাসন সচিবকে নিয়ে করা প্রতিবেদনের তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। আমরা এটা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী আমরা হয়তোবা এটা নিয়ে আশা করছি যে একটা হাই লেভেল একটা কমিটি হবে, সেখানে কিছু সিনিয়র জার্নালিস্টকেও আমরা ইনক্লুড করতে চাচ্ছি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ঢাকার মতিঝিলে 37 তলা সিটি সেন্টার নির্মাণে নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়েছে ওরিয়ন গ্রুপ। প্রকল্পের লিড কোম্পানি দুবাইয়ের বেলহাসা ইঞ্জিনিয়ারিংকে কাজ শেষে ক্ষমতার দাপটে বঞ্চিত করা হয়েছে শেয়ার থেকে। সেই সঙ্গে সই জাল করে ব্যাংক ঋণ নিয়ে তার বোঝা বেলহাসার উপর চাপিয়েছে ওরিয়ন। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে।
রাজধানীর মতিঝিলে ৩৭ তলা সিটি সেন্টার নির্মাণে ২০০৩ সালে বেলহাসা একম জেবি লিমিটেডের সঙ্গে চুক্তি করে ঢাকা সিটি কর্পোরেশন। একম ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যৌথ বিনিয়োগের লিড পার্টনার ছিল দুবাইয়ের আইকনিক টাওয়ার বুর্জ খলিফার নির্মাণের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেলহাসা ইঞ্জিনিয়ারিং। সিটি সেন্টার নির্মাণে বেলহাসার শেয়ার ৬০% আর একমের ৪০%। একম ইঞ্জিনিয়ারিং ওরিয়ন গ্রুপের একক মালিকানাধীন প্রতিষ্ঠান না হলেও ওরিয়ন ল্যাবরেটরিকে অবৈধভাবে ৩৫% শেয়ার দেয় ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, যা জানতেন না একম ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ার হোল্ডার মুজিবুল হকও। শেয়ার হোল্ডারদের না জানিয়ে সেই মিটিংয়ে সই জাল করে ওরিয়ন ল্যাবরেটরির শেয়ার ছেলে সালমান ওবায়দুল করিমের নামে হস্তান্তর করেন তিনি। চুক্তি ও ব্যাংকের কাগজপত্র ঘেঁটে দেখা যায় সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড SIBL থেকে ৪০ কোটি টাকা ঋণ নিয়ে সিটি সেন্টার নির্মাণ শুরু করে বেলহাসা একম জেবি লিমিটেড। পরে পার্টনারকে না জানিয়ে ওবায়দুল করিম সিটি সেন্টারের ২২টি ফ্লোর বিক্রি করেন প্রায় ৪৫০ কোটি টাকায়, যার বড় একটি অংশ অন্যত্র সরিয়ে নেন তিনি। ২০১৭ সালে SIBL থেকে দ্বিতীয় দফায় নির্মাণ প্রতিষ্ঠানটির নামে আবারও ৫০ কোটি টাকা ঋণ নেওয়া হয়, যা পরিশোধ না করায় চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত বেলহাসা একম জেবির খেলাপি ঋণ দাঁড়ায় ৮৬ কোটি ৩৮ লাখ টাকারও বেশি। আশ্চর্যের বিষয় হলো ঋণের বিষয়ে কিছুই জানেন না লিড প্রতিষ্ঠান বেলহাসা ইঞ্জিনিয়ারিং এর কর্ণধার মাজেদ আহমেদ বেলহাসা। সই জাল করেই এর ঋণ নেওয়ার অভিযোগ করেন বেলহাসার আইনজীবী। শুধু তাই নয়, সিটি সেন্টার থেকে আয় ব্যয়ের সবকিছু থেকেই বেলহাসাকে বঞ্চিত করে রেখেছেন ওবায়দুল করিম। সবচেয়ে আশ্চর্যজনক হলো বেলহাসাকে একটা হাইকোর্ট থেকে অর্ডার প্রকিউর করলো, মানে এটা আনপ্রেসিডেন্টেড কিভাবে করলো যে বেলহাসা কোনো প্রতিষ্ঠানকে কোনো কিছু লিখতে পারবে না। বেলহাসা যখন লেখা শুরু করলো বিভিন্ন জায়গায় পত্রিকায়, তারপরে সিটি কর্পোরেশনে সরকারি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া শুরু করলো, তখন কোর্টের একটা অর্ডার হইল যে বেলহাসা এ ধরনের লেখালেখিও করতে পারবে না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার্টনারদের বঞ্চিত করে ওবায়দুল করিম একা সিটি সেন্টার দখল করে রেখেছেন। ভবনটির ভাড়াও আদায় করছেন ওরিয়ন। ভবনটির মালিকানা ফিরে পাওয়া এবং গেল ১৪ বছরের ক্ষতিপূরণ আদায়ে মামলার প্রস্তুতি নেয়ার কথা জানান বেলহাসার আইনজীবী। বেলহাসা ইজ নাও প্রিপেয়ারিং, এখন তারা সিটি সেন্টারে কি পরিমাণ প্রফিট জেনারেট করেছে এগুলো খোঁজখবর নিচ্ছে এবং কি পরিমাণ লোন আছে এটা দেখছে। আমরা জানতে পারছি যে CIB-তে বেলহাসার নাম আসছে। বেলহাসা কোনো লোনের জন্য কোনো ডকুমেন্টে সিগনেচার করে নেই। এই ধরনের কোনো বোর্ড মিটিং যেখানে লোন নেওয়া হবে সিদ্ধান্ত হয়েছে, এই ধরনের কোনো বোর্ড মিটিংয়ে বেলহাসা ছিল না। ক্ষমতার দাপটে সাধারণ মানুষের অর্থ চুষে খাওয়া ওবায়দুল করিমের মতো লোকদের কারণেই বাংলাদেশে বিদেশি নামকরা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ বিমুখী হচ্ছেন বলে জানান এই আইনজীবী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ক্যাডার অ্যাডহক অ্যান্ড ক্যাডার কর্মকর্তাদের দ্বন্দ্বে ভেঙে পড়ার মুখে স্বাস্থ্য খাত। অবৈধ নিয়োগ ও বিধি ভঙ্গ করে পদোন্নতির অভিযোগে লাগাতার কর্মসূচি দিয়ে আসছেন বিশেষ স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তারা। অ্যাডহক কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে ক্যাডার কর্মকর্তাদের নিয়োগের দাবি তাদের। বিশেষজ্ঞরা বলছেন এমন দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্য খাত। বিষয়টি স্থায়ীভাবে দ্রুত সমাধানের দাবি তাদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই অস্থিরতা চলছে স্বাস্থ্য প্রশাসনে। ক্যাডার অ্যাডহক অ্যান্ড ক্যাডার দ্বন্দ্বে তৈরি হয়েছে অচল অবস্থা। 2010 সালে অ্যাডহক ভিত্তিতে 4000 চিকিৎসক নিয়োগ দেয় স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে 2022 সালে এনক্যাডারমেন্টভুক্ত হয় 1989 জন। তাদের মধ্যে কিছু কর্মকর্তা 6ষ্ঠ গ্রেডে পদোন্নতি পায়। এ নিয়ে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের চাপে 11 আগস্ট এনক্যাডারদের পদোন্নতি বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। পাল্টা চাপে পরদিনই প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়। অভিযোগ ওঠে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে অসদাচরণের। এনক্যাডার কর্মকর্তাদের ক্যাডারমেন্টে স্থায়ীকরণের প্রতিবাদে একাধিকবার রাস্তায় নামে স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। একাধিক প্রমার্জনা দিয়ে এনক্যাডারদের চাকুরি স্থায়ীকরণ ও পদোন্নতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি তাদের। এই ডিপার্টমেন্টাল পরীক্ষা প্রমার্জনা করা হয়েছে, ফাউন্ডেশন ট্রেনিং প্রমার্জনা করা হয়েছে। পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যে তাদের পরবর্তী যে পদোন্নতি, যে প্রমোশনের যে ব্যাপারটা আপনারা বললেন, সেটার
ক্ষেত্রে আপনার সিনের স্কেল পরীক্ষা দেওয়া, সেটাও প্রমার্জনা করা হচ্ছে। অভিযোগ করেন তৎকালীন সরকার নামমাত্র পরীক্ষা নিয়ে আওয়ামী লীগের ঘনিষ্ঠদেরই চাকরি দেয়, এতে লেনদেন হয় বড় অঙ্কের অর্থ। 2022 সনে তাদেরকে অবৈধভাবে এনক্যাডারমেন্টভুক্ত করা হয়। কেন? কারণ তাদের অ্যাডহক ভিত্তিতে অস্থায়ী ভিত্তিক যে স্থায়ীকরণটা ছিল সেটাই নিয়ম মেনে হয় নাই, সেই জন্য তাদের এই এনক্যাডারমেন্টভুক্তটাও অবৈধ। তবে অ্যাডহক নিয়োগ পাওয়া চিকিৎসকরা বলছেন গেল 14 বছর সরকার নানাভাবে আশ্বাস দিয়ে বঞ্চিত করেছে তাদের। কোথায় লেখা আছে যে আপনি 12 বছর পরে ক্যাডার করবেন? এটা কি চাকরি কোথাও আছে? তার মানে কি 12 বছর ধরে আপনারা আমাদেরকে আটকে রাখছেন? দেশের অবস্থা আমরা সার্ভিস দিলাম, বিশ্বের অবস্থা সার্ভিস দিলাম, 6 মাস পরে করার কথা সেটা আপনি 12 বছর পরে করলেন। তাহলে 12 বছরে আমরা অ্যাটলিস্ট 3টা প্রমোশন বঞ্চিত হই। তবে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা বলছেন দ্বন্দ্ব না বাড়িয়ে চিকিৎসা খাতের সংস্কার ও পদ বৃদ্ধিতে চিকিৎসকদের এক হওয়ার কোনো বিকল্প নেই। যে দলীয়করণের যে বিষ বৃক্ষটা আমাদের উপরে ফেলতে হবে এবং সেখানে নিয়ম নীতিগুলো প্রতিটা নিয়োগ বদলি ট্রান্সফার প্রমোশন এগুলি একটা নিয়মের মধ্যে হোক। কেন একজন প্রফেসর কেন গ্রেড 1 হবে না, কেন সে গ্রেড 3 পরে থাকবে? এগুলি নিয়ে আমাদের মুভমেন্ট করি, নিজেদের মর্যাদা চিন্তা করি, সার্বিকভাবে চিকিৎসক সমাজের যে মর্যাদা সেটার দিকে আমরা তাকাই। স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা বন্ধে দ্রুত দ্বন্দ্ব নিরসনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 2008, 2014, 2018 ও সবশেষ 24 সালে নওগাঁ 1 আসন থেকে সংসদ সদস্য হন। সবশেষ 2018 থেকে 24 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন খাদ্যমন্ত্রী। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। দর্শক, আমাদের সাথে যোগ দিচ্ছেন সিএমএম কোর্ট থেকে সহকর্মী একেএম আজিম। আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন এই যে সাধন চন্দ্র মজুমদার গ্রেফতার হয়েছেন, তাকে আসলে কখন আদালতে তোলা হতে পারে, কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? লিনিয়া, রাতে গ্রেপ্তার হওয়া সাধন চন্দ্র মজুমদারকে কিন্তু আজকে আদালতে তোলার কথা এবং আমরা যতদূর জানতে পেরেছি যে বেলা 12টার পরে কিন্তু তাকে সিএমএম কোর্টে আনার কথা এবং এখানে আনার পরে আমরা যতদূর জানতে পেরেছি তেজগাঁও থানার একটি হত্যা মামলায় তার কিন্তু 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে, এমন একটি খবর কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে এই মুহূর্তে আদালতের অবস্থাটি যদি আপনাকে একটু দেখাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আজকে ছুটির দিন হওয়ায় আদালতে সেই যে কর্মচাঞ্চল্য সেটি কিন্তু নেই। একদমই বলা চলে যে গত রাতে যে সকল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে সে আসামিদের আনার জন্য শুধুমাত্র একটি হয়তোবা আদালত চালু থাকবে, এই ছাড়া কিন্তু আসলে সেরকম কোনো উপচে পড়া ভিড় বা নিরাপত্তা ব্যবস্থাও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এবং এই যে সরকার পতনের পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন তারপরে তাদেরকে যখন আদালতে তোলা হয়েছে তখন কিন্তু আমরা একটি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এখানে আমরা দেখতে পেরেছি। তবে সেই নিরাপত্তা ব্যবস্থাটিও কিন্তু আমরা এখন এখানে দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে যে প্রিজন ভ্যানটি এসেছে এখানে কিন্তু যে সাধারণ আসামিরা রয়েছেন সে আসামিদেরকে এখানে আনা হয়েছে। তবে সাধন চন্দ্র মজুমদারকে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে ডিবি অফিসে রাখা হয়েছিল এবং সেখান থেকে বেলা 12টার পর তাকে এখানে আনার কথা এবং তাকে আনার আগ মুহূর্তে আমরা দেখেছিলাম যে এর আগে যে গুরুত্বপূর্ণ আসামিরা বা সাবেক মন্ত্রীদের যে গ্রেপ্তার করা হয়েছিল তখন কিন্তু আদালত প্রাঙ্গণে পুলিশ, র্যাব সহ সেনা কর্মকর্তাদের উপস্থিতিও আমরা দেখেছিলাম এবং সেটি কিন্তু ঠিক আসামিদের আনার আগ মুহূর্তে সেই পরিবেশটি তৈরি হয় এখানে। তবে এই মুহূর্তে কিন্তু সেই রকমের কোনো চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি না। এর বাইরেও কিন্তু আমরা আরেকটি খবর জানতে পেরেছি যে আরেকজন কৃষক লীগের নেতাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকেও কিন্তু রিমান্ড চাওয়া হতে পারে বলে একটি ধারণা করা হচ্ছে এবং এই যে রিমান্ড চাওয়া এবং রিমান্ড চাওয়ার পরবর্তীতে যদি রিমান্ড মঞ্জুর হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আবারও সেই ডিবি অফিসে নিয়ে যাওয়া হবে এবং এখানে কিন্তু আমরা এই মুহূর্তে সাধনচন্দ্র মজুমদারের পক্ষে কোনো আইনজীবী যে তার পক্ষে মুভ করবেন সেরকম কোনো আইনজীবীকে আমরা দেখতে পারিনি। তবে রাষ্ট্রপক্ষ থেকে তার যে
রিমান্ড চাওয়া সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে চাওয়া হবে এবং এখানে রাষ্ট্রপক্ষের কয়েকজন আইনজীবীকে আমরা দেখেছিলাম, তারা কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন যে সাধনচন্দ্র মজুমদারকে কখন আনা হবে। এবং যেহেতু বলা হয়েছিল যে দুপুর বা 12টার পরে তাকে আনা হবে, সেক্ষেত্রে হয়তোবা কিছুক্ষণ পরে বা দুপুরের পরে, এবং আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজের পরে হয়তোবা তাকে এখানে আনা হতে পারে এবং তাকে আনার পরে হয়তোবা আদালতের যে পরবর্তী কার্যক্রম এবং তাকে রিমান্ড দেওয়া হলে ডিবি কার্যালয়ে আবারও নেওয়া হবে, আর যদি রিমান্ড না দেওয়া হয় সেক্ষেত্রে তাকে কারাগারে পাঠানো হবে। তো লিনিয়া, এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সিএমএম কোর্ট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আজিম। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 10 জন। শুক্রবার ভোরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় 4 জনের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জেলার ধনবাড়ী উপজেলার ঘাগড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে মিজানুর রহমান ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মহিষবায়ান গ্রামের মৃত আব্দুল ওয়াজেদের ছেলে জিয়াউল। পুলিশ জানায়, শুক্রবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে পৌঁছালে কালিহাতী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও 2 জন মারা যান। ভারী বৃষ্টিতে শেরপুরে 2 নদীর পাড় ভেঙে প্লাবিত হয়েছে অর্ধ শতাধিক গ্রাম। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতির সোমেশ্বরী, মহারশী ও নালিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ। এতে জেলার অর্ধ শতাধিক গ্রামের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। জেলায় গত 24 ঘন্টায় মোট বৃষ্টিপাত রেকর্ড করেছে 939 মিলিমিটার। 5 উপজেলার মধ্যে সর্বোচ্চ 320 মিলিমিটার বৃষ্টি হয়েছে ঝিনাইগাতি উপজেলায়। পানি প্রবেশ করেছে ঝিনাইগাতি উপজেলা শহরে। এতে ডুবে গেছে প্রধান সড়ক, বাজারের অলিগলি ও উপজেলা পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। সাপ্তাহিক ছুটির দিনেও স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। এখনো চড়া ইলিশ সহ শাকসবজি ও মাছ মাংসের দাম। বাজারে এসে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা, আর বিক্রেতারা দুষছেন সরবরাহ সংকটকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের প্রতিবেদন। নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে, সে আগুনে পুড়ছে দেশ। সপ্তাহ ঘুরেও চড়া নিত্যপণ্যের বাজার। ভরা মৌসুমেও স্বস্তি নেই ইলিশের বাজার। বরিশালে খুচরা বাজারে 700 থেকে 900 গ্রামের ইলিশ 1500 থেকে 1600 টাকা, 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। বাড়তি দামের পেছনে সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। মাছ কম বিদায় ক্রেতারা খুব হাহাকার করতেছে, কিন্তু মাছের কম বিদায় মাছের রেটটাও বেশি। চট্টগ্রামে শাকসবজির বাজারেও অস্বস্তি। ঢেঁড়স 80 টাকা, মূলা 100 টাকা, বেগুন 120 টাকা, কচুরলতি 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে দেশি মুরগি 500 টাকা আর গরুর মাংস 900 টাকায় বিক্রি হচ্ছে। যেটা আমরা নিতাম 800 টাকা করে 700, সেগুলো 1400 1500, তাহলে বেশি হচ্ছে না? আমাদের জন্য তো অনেক বেশি। আমরা যারা পারতেছি কিনতেছি, যারা পারতেছি না কিনতেছি না, সেরকম আর কি। তবে রিজনেবল না, দাম বেশি আছে। ঝাঁজ কমেনি খুলনার কাঁচা বাজারেও। কোনো সবজির দামই 60 টাকার নিচে নেই। হিমশিম খাচ্ছে খেটে খাওয়া মানুষ। কাঁচা বাজারের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে, এটা সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারের জিনিসপত্র যে দাম, তাতে তো মনে আছে না খেয়ে থাকা অনেক ভালো। এত দাম দেখেন আমরা গরিব মানুষ এভাবে তো খাতে পারবো না, চলতেও পারবো না। পাইকারি বাজারে দাম বেশি, আমাদের তো কিছু করার নেই। কুষ্টিয়ায় গেল কয়েকদিনের টানা বৃষ্টিপাতের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 300 টাকায়। গত কয়েকদিনের চাইতে আজকে বাজারে এসে দেখছি দ্রব্যমূল্যের দাম অত্যধিক, সকল পণ্যের দাম বেশি। বেগুনের দাম বাড়ছে, কাঁচা চালের দাম বাড়ছে, পণ্য সবই দাম বাড়ি, কাঁচা সবজির দাম কোনোটাই বাদ নেই। বন্যা পরবর্তী নোয়াখালীর বাজারেও নেই স্বস্তি। বরবটি 140 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকায়। এছাড়া বাজারে প্রচুর পরিমাণে মাছের সরবরাহ থাকলেও দাম বেশি। আগের চেয়ে দাম সব কিছু দাম বাড়িয়ে গেছে, মাছ তরি তরকারি সব বাড়িয়ে গেছে।
আসলে মানুষ আগের মতো বলে কি মানে যা চায় তাই নিতেছে তারা। আমাদের মতো ব্যক্তিরা খাওয়া একদম অসম্ভব। তাছাড়া সবজির দাম অনেক বেশি, ডিমের দাম অনেক বেশি। নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি সাধারণ জনগণের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। আধুনিকতার ছোঁয়া লাগছে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে। রানওয়ে সম্প্রসারণ থেকে গ্রাউন্ড স্টেশন আধুনিকায়নের মাধ্যমে নতুন রূপ পেতে যাচ্ছে বিমানবন্দরটি, যা বাস্তবায়ন হলে এটিকে ধীরে ধীরে আন্তর্জাতিক মানে উন্নীতের প্রতিশ্রুতি কর্তৃপক্ষের। কাজী শাহেদের প্রতিবেদন। ৮ বছর বন্ধ থাকার পর ২০১৪ সালে ফের চালু হয় রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর। বাংলাদেশ বিমান ছাড়াও দুটি বেসরকারি উড়োজাহাজ কোম্পানি এখান থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে। যাত্রী বাড়তে থাকায় আয়ও বাড়ছে বিমানবন্দরটির। সম্ভাবনাময় হওয়ায় সেবার মান বাড়াতে চায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রত্যেকটা জায়গায় আমরা একই ধরনের সেবা নিশ্চিত করছি এবং ইনশাল্লাহ আপনারা যারা আছেন তারা দেখেন এখানে লাগেজ পেতে কিন্তু নামার সঙ্গে সঙ্গে লাগেজ পেয়ে যাচ্ছে। তারপরে তাদের যে সেবাগুলো প্রত্যেকটা সেবাই ভালো আছে এবং এই জন্য আমরা আসলে প্রত্যেকটা এয়ারপোর্টে যাচ্ছি যে একই স্ট্যান্ডার্ডের সেবা যেন ইন্টারন্যাশনাল হোক, ডোমেস্টিক হোক, যাত্রীরা যেন একই ধরনের সেবা পায়। ভিআইপি লাউঞ্জ, কাউন্টার, বোর্ডিং গেট, নতুন ডিপার্চার ও অ্যারাইভাল অ্যালাউঞ্জে লাগেজ বেল্ট তৈরি সহ বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে এরই মধ্যে চলছে উন্নয়ন কাজ। আগে প্যাসেঞ্জার ক্যাপাসিটি ছিল এট এ টাইম 160 জন, এখন কিন্তু বেড়ে সেটা 330 জন হবে। আর যেটা যারা আমাদের স্টেক হোল্ডার হিসেবে কাজ করেন এয়ারলাইন্সগুলা, ওরা জায়গা পাবে এবং বেল্ট থাকবে যাত্রীদের ব্যাগেজ কালেকশনের জন্য এবং যাত্রী সেবার মান বাড়বে। রানওয়ের সম্প্রসারণের কাজ 32% শেষ করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান। অন্যান্য কাজও চলছে দ্রুত গতিতে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করার প্রত্যাশা ঠিকাদারি প্রতিষ্ঠানের। এতে 4 থেকে 6 গুণ বেশি বিমান পরিচালনা করা সম্ভব হবে বলছে কর্তৃপক্ষ। ডোমেস্টিক যে ফ্লাইটগুলো আছে এগুলো বাড়ানো যাবে, কারণ হচ্ছে আমাদের রানওয়ে তখন আরো আপডেট হবে, ভালো হবে। এই কারণে আমরা অন্য ফ্লাইটগুলো এখানে ল্যান্ডিং করাতে পারবো বলে মনে করি। 5টা ফ্লাইট ওঠানামা করে, এরপরে আমাদের রানওয়ে যদি স্মুথ হয়, ভালো হয়ে যায়, তাহলে আরো ফ্লাইট এখানে ইন করতে পারবে। নতুন টার্মাক কিন্তু হয়ে গেছে অলরেডি। আপনার কাজ প্রায় টোটাল প্রোগ্রেস হলো 32% এবং এটা নভেম্বরে কাজ শুরু হয়েছে, গত নভেম্বরে, এবং এখন পর্যন্ত 32% কাজ হয়ে গেছে। খুবই সন্তোষজনক। রানওয়ে মসৃণ না হওয়ায় নানামুখী অসুবিধার কারণে চাহিদা থাকা সত্ত্বেও ফ্লাইট সংখ্যা বাড়ায়নি উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলো। নতুন রানওয়েতে বিমান পরিচালনা সহজ হবে বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা। বর্ধিত মেয়াদে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা আছে 2025 সালের 30 জুনে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। লালমনিরহাটে আজ থেকে 3 দিন ব্যাপী ইজতেমা শুরু হয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, কি কর্মসূচির মধ্য দিয়ে ইজতেমা পালিত হবে, বিস্তারিত জানাবেন। আসলে লিনিয়া, গতকাল ফজরের নামাজের পর কিন্তু আম বয়ানের মধ্য দিয়ে লালমনিরহাটে যে কালেক্টরেট মাঠে 3 দিন ব্যাপী ইজতেমা শুরু হয়েছিল, আজকে দ্বিতীয় দিন চলমান রয়েছে এবং এই দ্বিতীয় দিনে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কিন্তু এই কালেক্টরেট মাঠে জুমা নামাজ আদায় করার জন্য শুধুমাত্র তবলিগ জামায়াতের লোক যারা 3 দিনের জন্য এসেছে, শুধু তারাই নয়, লালমনিরহাট শহরের এবং আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু হাজার হাজার মুসল্লি বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কিন্তু আসলে ঢল জমেছে। আমি যদি একটু লালমনিরহাটের ইজতেমাকে দেখাতে চাই, আসলে এই ইজতেমাকে কিন্তু বৈরী আবহাওয়া উপেক্ষা করেও কিন্তু শহরের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসলে কিন্তু এসে ভিড় করছে এবং এই যে মহাসড়ক রয়েছে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের পাশে লালমনিরহাট রেলওয়ে স্টেশন পর্যন্ত যে মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়ক কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভর্তি হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই যে তবলিগ জামায়াতের যে 3 দিন ব্যাপী ইজতেমা, সেই আয়োজন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে যাতে এই মুসল্লিদের কোনো রকম সমস্যা না হয়, সেই জন্য কিন্তু তারা 200-এর উপরে শৌচাগার এবং হচ্ছে এছাড়া কিন্তু আসলে যে স্বাভাবিক যে ব্যবস্থাগুলো রয়েছে অজুখানা, সেগুলো কিন্তু আসলে তারা প্রস্তুত করেছে। এছাড়া 2 শতাধিকের উপরে কিন্তু আসলে তাদের স্বেচ্ছাসেবক রয়েছে। এছাড়া লালমনিরহাট সদর থানা পুলিশের অফিসার ইনচার্জের সাথে আমাদের কথা হয়েছে আজকে জুমার নামাজের যাতে সুষ্ঠুভাবে আদায় করতে পারে, এছাড়া কিন্তু 3 দিনের জন্য যে আয়োজন সেটি যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, সেজন্য কিন্তু আসলে সার্বিক নিরাপত্তা
জোরদার করা হয়েছে। আরেকটি বিষয় জানাতে চাই যে আগামী কালকে কিন্তু সকাল 11টায় এই আখিরি মোনাজাতের মাধ্যমে এই 3 দিন ব্যাপী ইজতেমার আসলে সমাপ্তি হবে এবং ঢাকা কাকরাইল মসজিদ থেকে কিন্তু 10 জন মুরব্বী এই লালমনিরহাটে যে ইজতেমা হচ্ছে সেইখানে কিন্তু আসলে বয়ান করছেন। সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে জুমার নামাজ শুরু হতে যাচ্ছে এবং এই জুমার নামাজে কিন্তু বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে লালমনিরহাটের 5 উপজেলা সহ জেলা লালমনিরহাটের যে আশপাশের জেলাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু তবলিগ জামায়াতের যে অনুসারী মুসল্লিবৃন্দ এবং লালমনিরহাট শহরের যে মুসল্লিবৃন্দ তারা কিন্তু আসতে শুরু করেছেন। এই ছিল লালমনিরহাটের 3 দিন ব্যাপী ইজতেমার ময়দান থেকে সর্বশেষ খবর। লিনিয়া। জামাল বাদশা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাটে আজ থেকে 3 দিন ব্যাপী ইজতেমা শুরু হয়েছে, বিষয় বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা। ঝিনাইদহের কোলার বাজারে নতুন ব্রিজ নির্মাণ না করেই পুরাতন ব্রিজ ভেঙে ফেলায় চরম বিপাকে এলাকাবাসী। বিস্তারিত জানবো দর্শক, আমাদের সাথে যোগ দিচ্ছেন মেহেদি হাসান সবুজ। সবুজ, এই যে নতুন ব্রিজ নির্মাণ না করে পুরাতন ব্রিজ ভেঙে ফেলার যে বিষয়টি, এলাকাবাসীর এখন এই মুহূর্তে কি অবস্থা দেখছেন আর তারা কিভাবে চলাচল করছে, বিষয়টি জানাবেন। লিনিয়া, যেমনটি বলছিলেন, আসলে এই ব্রিজটি আমার পেছনে যে ভাঙাচোরা কাঠ দিয়ে তৈরি যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আসলে বিগত প্রায় 7 মাস যাবত এই ব্রিজটি ব্যবহার করছে প্রায় 7 থেকে 8 গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক হয়ে দাঁড়িয়েছে আসলে এই ভাঙাচোরা এই ব্রিজটি। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, পুরাতন যে ব্রিজটি ছিল আসলে এই ব্রিজটি 7-8 গ্রামে, যেটা আগেই বলছিলাম, চলাচলের একমাত্র ব্রিজ হলেও এই ব্রিজটি কিন্তু নতুন ব্রিজ তৈরি না করেই এই পুরাতন ব্রিজটি ভেঙে ফেলা হয়, যার ফলে কিন্তু জনগণের চলাচলের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেটি আসলে কিন্তু প্রতিনিয়তই মানুষজনের ভিতরে কিন্তু এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং নতুন ব্রিজটি কবে নাগাদ তৈরি হতে পারে এমন একটি কিন্তু হচ্ছে যে প্রশ্ন দেখাই দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে ভ্যানগুলো যাচ্ছে, শুধুমাত্র ভ্যান বা ছোট বড় যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। বিশেষ করে ওই পাশে যেটি দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু বড় যানবাহনগুলো রেখে দেওয়া হচ্ছে এবং ওখান থেকে যাত্রীরা ওখান থেকে নেমে পরবর্তীতে হেঁটে কিন্তু কিছু সময় পার হয়ে আরেকটি বাজারে তাদেরকে যেতে হচ্ছে। এখানে সব মিলিয়ে কিন্তু সর্বোচ্চ 200 মিটার রাস্তা হবে, কিন্তু এটি ঘুরে যাওয়ার জন্য, বিশেষ করে যখন ভারী যানবাহন চলাচল করবে অথবা পণ্যবাহী যে পরিবহনগুলো আছে তাদেরকে কিন্তু 8 থেকে 10 কিলোমিটার ঘুরে তারপরে কিন্তু এই 200 মিটার যে দুর্ভোগ সেটি আসলে মানে দুঃসহ পর্যায়ে পৌঁছেছে। আমি আগেই বললাম যে 8 থেকে 10 গ্রামের মানুষের কিন্তু চলাচল। আমি যদি স্থানীয় কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি তাহলে আমরা একটু কথা বলি স্থানীয় কয়েকজনের সাথে। আচ্ছা ভাই, ব্রিজটি তো অনেকদিন ধরে ভাঙা পড়ে আছে, নতুন করে ব্রিজ তৈরি না করে, এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের দুর্ভোগের কি অবস্থা এখন? আমি তো বাসা কালীগঞ্জ। আচ্ছা, উনি যদিও এখানকার স্থানীয় না, আমি কয়েকজন পণ্যবাহী যারা যে বাসগুলো আছে বা পণ্যবাহী যে পরিবহনগুলো আছে তাদের সাথে যতটুকু কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে আসলে এই সামান্য 200 মিটার রাস্তা পার হওয়ার জন্য কিন্তু 8 থেকে 10 কিলোমিটার ঘুরে কালীগঞ্জ হয়ে তারপরে তাদেরকে কিন্তু ওখানে পৌঁছাতে হচ্ছে। অথচ এই ব্রিজটি যদি আরেকটু শক্ত করে বা লোহার একটি ব্রিজ দিয়ে সাময়িকভাবে চলাচলের জন্য যদি তৈরি করা হতো সেক্ষেত্রে কিন্তু এই জাতীয় সমস্যার হাত থেকে তারা রক্ষা পেতেন বলে আমাদেরকে তারা জানাচ্ছেন। যদিও আগেই জানিয়েছি এই সামান্য ব্রিজের কিন্তু মাত্র 200 মিটার সড়কের যে ব্রিজটি এখানে আছে, দুইটা ব্রিজের সংযোগস্থলের যে মাত্র 200 মিটার ব্রিজ এখানে তৈরি করার কথা, সেই 200 মিটার ব্রিজটি কিন্তু বিগত 8 মাস যাবত এই অবস্থায় এখানে পড়ে আছে। যে আমার নিচে যে কাঠের পাটাতন, আমি এখন দাঁড়িয়ে আছি কাঠের পাটাতনের উপরে, এই পাটাতন দিয়ে আসলে সর্বোচ্চ ভ্যান বা নসিমনের মতো যে ছোট যানবাহনগুলো আছে সর্বোচ্চ এটি চলাচল করতে পারে। এর উপরে কিন্তু যে একটু ভারী যানবাহনগুলো সেগুলো কিন্তু চলাচলের সম্পূর্ণই অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে এবং এই ব্রিজটিও কিন্তু এর বিগত এই 7-8 মাসে 2 থেকে 3 বার কিন্তু ভেঙে পড়েছে। তখন কিন্তু চলাচলের সামান্য পায়ে হেঁটে যে চলাচল করবে সেটিরই কিন্তু কোনো সুযোগ ছিল না। এখন এলাকাবাসীর 7 থেকে 8 ইউনিয়নের এলাকাবাসীর একটি দাবি, তারা
কিন্তু বারবারই বলছেন যত দ্রুত সম্ভব এই ব্রিজটি পুনঃসংস্করণের মাধ্যমে চলাচলের সম্পূর্ণ উপযোগী করে তোলার জন্য। এই ছিল ঝিনাইদহ থেকে ঝিনাইদহের কোলাবাজারের এই ভাঙা ব্রিজের সর্বশেষ পরিস্থিতি। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ। সারা দেশে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি চলছে। শারদীয় দুর্গোৎসবের আমেজ এখন সবখানে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপগুলোতে প্যান্ডেল তৈরি আর রং তুলিতে প্রতিমা সাজাতে ব্যস্ত কারিগররা। ভোর থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছে পূজা কমিটির সদস্যরা। শেষ সময়ে দম ফেলার ফুসরত নাই তাদের। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আমরা শিল্পী যারা আছে, প্রতিমা শিল্পী, তারা এখন অনেক ব্যস্ততার সময় কাটাচ্ছি। প্রতিমার কাজ চলতেছে প্রায় শেষ পর্যায়ে। আশা করি সার্বিক সবকিছু দিক দিয়ে আমরা এবার খুব ভালোভাবে পূজা উদযাপন করব। শান্তিপূর্ণভাবে পূজাটা উদযাপিত হয়, সুন্দর মতন হয়, এটাই কামনা করছি। এখন অপেক্ষা শুধু কবে পুজোটা আসবে। আমার খুব মনে আনন্দ ফিল হচ্ছে। প্রশাসনিক দপ্তরে বিভিন্ন কর্মকর্তা, প্রশাসন সহ একাধিকবার আমাদের বৈঠক হয়েছে এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে প্রতিবারের চাইতে এবার আরো অনেক সাড়ম্বরভাবে আমরা যাতে পূজা অর্চনা করতে পারি। পূজা যে মণ্ডপগুলো হবে সেই মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। সেখানে আমাদের স্ট্যাটিক ডিউটি থাকবে, পাশাপাশি আমাদের মোবাইল পেট্রোল থাকবে এবং আমাদের গোয়েন্দা তৎপরতাও থাকবে, যেন কোনো অবস্থাতেই কোনো দুষ্কৃতিকারী এবং কোনো কুচক্রী, কোনো ষড়যন্ত্রকারী যেন আমাদের এই শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট না করতে পারে। ঋতুর রানী শরৎ এলে সবার আগে মনে পড়ে কাশফুলের সাদা মেঘের ভেলা। বর্ষাকে বিদায় জানাতে শুভ্রতার প্রতীক হয়ে ফিরে আসে শরৎকাল। বাঙালির হৃদয়ে জাগে আনন্দের আশা। রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। শরৎ ঋতু মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা ও কাশফুলের শুভ্রতা। এই ঋতু বাংলার প্রকৃতিকে সাজিয়ে তোলে কাশফুলের অপার সৌন্দর্য দিয়ে। দূর থেকে দেখে মনে হচ্ছে আকাশের সাদা মেঘ যেন নেমে এসেছে বসুন্ধরায়। বরগুনার বিসিক শিল্পনগরীর চিত্র এটি। চারদিকে চোখ ধাঁধানো ফুলের সমারোহ। দক্ষিণা বাতাসে কাশফুলগুলো দোল খাচ্ছে আপন মহিমায়। প্রকৃতি প্রেমীদের কাছে বরগুনার বিসিক শিল্পনগরী এখন দিয়াবাড়ি নামেই পরিচিত। যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে একটু প্রশান্তির আশায় কাশফুলের রাজ্যে ক্ষণিকের জন্য হারিয়ে যান দর্শনার্থীরা। এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি, তো ভালো লাগছে। বোনকে নিয়ে এসেছি, ঘোরার জায়গা সুন্দর। সাদা মেঘের মাঝে যে কাশফুলের যেই মানে আনন্দ বা মিলন মেলা, সেটা আসলে আমাদের বরগুনাতে এখানে এসে মানে আমি এই প্রথম আসলে উপভোগ করতে পারছি। এটা অনেক ভালো লাগলো। আমি তো কখনো আসলে এত কাশফুল একসাথে দেখিনি। প্রতি বছরই ঘুরতে আসি। বিগত ৫-৬ বছর ধরে এখানে এই জায়গাটায় কাশফুল ফুটছে এবং এখানে মেয়েরা তারপর ছেলেরা সবাই সেজেগুজে আসে, তারপর ছবি তোলে সুন্দর সুন্দর। আর কাশফুল আর আকাশটা মনে হচ্ছে এক হয়ে যায়। মূলত দেখা যায় ঢাকাতে, দিয়াবাড়িতে এবং বরিশাল ভার্সিটিতে ইভেন্ট দেখা গেছে। খুব সুন্দর পরিবেশ। আমাদের বরগুনায় এত সুন্দর একটা পরিবেশ দেখতে পেরে আমরা খুবই আনন্দিত এবং মুগ্ধ। এখানে এই বিসিকে শরৎকালে অনেক সুন্দর ফুল ফোটে, আর এইগুলো দেখতে আমরা দূর দূরান্ত থেকে আসি। বিসিক শিল্পনগরী এলাকায় যে কাশফুল ফুটেছে এবং এছাড়াও বিভিন্ন পর্যটন স্পটগুলোতে যে কাশফুল ফুটেছে, সেগুলোতে নতুন একটি মাত্রা যোগ করেছে। প্রকৃতিতে শরৎ আসে নতুন রূপ নিয়ে, আর কাশফুল শরতের রূপের মধ্যে অন্যতম। যদিও আগের মতো কাশফুল চোখে পড়ে না বর্তমানে। নিউজ ডেস্ক, দেশ টিভি।